প্রোগ্রামে চলে যাচ্ছে। 2013 20 ডিসেম্বর ঢাকা বিএনপি কর্মীদের গাড়ি ভাঙচুর, পেট্রোল বোমা ছুঁড়ে মেরেছে, হাত থেকে পেট্রোল বোমা যে ছুঁড়েছে সেই ছবি, বিএনপির কর্মী। পুলিশের উপর আক্রমণ, ঝিনাইদহ হরিণাকুণ্ড উপজেলা জামাত শিবির বিএনপি মেলে কুপিয়ে পুলিশ কনস্টেবল ওমর ফারুককে হত্যা করে এবং 6 জন পুলিশ সেখানে আহত এবং নিহত হয়েছে। না, এখানে আমি এটা আরো দেখে জিজ্ঞেস করছি। এখানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ এলাকায় শিবির কর্মী এক পুলিশ সদস্যকে এলোপাথারি লাঠি দিয়ে গুরুতর জখম করলে মাটিতে লুটিয়ে পড়েও নিস্তার মেলেনি পুলিশ সদস্যের। সংজ্ঞা হারাবার পরেও তাকে পিটাতে শুরু করে জামাত শিবির বিএনপির কর্মীরা। 2014 সাল 31 জানুয়ারি রাজশাহীতে পুলিশ সদস্যের মাথায় ইটের আঘাত, বিএনপি জামাত শিবিরের কর্মীরা। 13 সালে 12 ডিসেম্বর রাজশাহী শহরে দেবী সিং পাড়া এলাকায় পেট্রোল বোমা হাতে শিবিরের কর্মীদের সহিংসতা। 2013 সালে 22 ফেব্রুয়ারি রাজধানী পল্টনে এক পুলিশ কর্মকর্তাকে পেটাচ্ছে জামাত শিবির কর্মীরা। 6 মে 13 তারিখে হরতালে জামাত শিবির কর্তৃক পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা। খুলনায় জামাত শিবির কর্তৃক কনস্টেবল মফিজ হত্যা। মাননীয় স্পিকার, আরো বহু অনেক ছবি, কিন্তু সময় নাই তাই আমি দেখাতে পারি। এই যে মিথ্যাচার বিএনপির নেত্রী এই রমজান মাসে বসে করছে, কিভাবে এই ধরনের মিথ্যাচার এবং পুলিশকে দোষ, অর্থাৎ নিজের দোষটা ঢাকতে। আমার মনে পড়ছে 21শে আগস্ট গ্রেনেড হামলার কথা। 21শে আগস্ট গ্রেনেড হামলার পর এই খালেদা জিয়া বলেছিল এবং তার দলের লোকরা যে না, আমি নাকি নিজেই ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে নিজেই মেরেছি, মনে হয় যেন আমি সুইসাইড করতে গেছিলাম। এই কথা তাদের মুখ থেকে পার্লামেন্টে বসেও তারা বলেছে। তো এইভাবে মিথ্যা কথা বলা তাদের এটা অভ্যাস। নিজের অপরাধ, সে অপরাধ অন্যের উপরে চাপাতে চাচ্ছে। এত কিছু তাণ্ডবের পরেও আমরা জনগণের জাল মাল নিরাপত্তায় আমাদের পুলিশ, বিজিবি, র্যাব, আনসার বিডিপি সহ প্রত্যেকে এবং গোয়েন্দা সংস্থা সবসময় সক্রিয় ছিল এবং দেশের সাধারণ জনগণ তাদের মোকাবেলা করেছিল। একথা তিনি ভুলে গেছেন। 93 দিন উনি বসে থাকেন অফিসে। আওয়ামী লীগ সরকার না হটিয়ে নাকি উনি ঘরে ফিরবেন না, কিন্তু ওনাকে ঘরেও ফিরতে হয়েছে, কোর্টে হাজিরা দিতে হয়েছে। এতিমের টাকা মেরে খেয়েছে, সেই বিচারের কোর্টে উনি যাবেনই না, কারণ জানেন যে মামলা হলেই উনি ধরা খেয়ে যাবেন যে কিভাবে দুর্নীতি লুটপাট করেছে। লাঠি সোটা নিয়ে উনি কোর্টে হাজির হতে যান এবং 93 দিন পরে যখন দেখলেন যে কিছুই হলো না, তখন বাধ্য হয়ে কোর্টে যে আত্মসমর্পণ করেছেন এবং এরপরে নিজের বাড়িতেও ফিরে গেছেন। আর এখন রমজান মাসে বসে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে, তাও রোজার সময় ইফতারের মজলিসে। যাও, এটা আল্লাহই বিচার করবে, আমি আর বেশি কিছু বলতে চাই না। তিনি আরেকটি কথা বলছেন, গ্রামে নাকি খাবার নাই। মাননীয় স্পিকার, একটা দিনমজুর যে টাকা কামাই করে তাদের 10 থেকে 12 কেজি চাল কিনতে পারে। হতদরিদ্রদের মাঝে আমরা বিনা পয়সায় খাদ্য বিতরণ করি। খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করছি, খাদ্য উৎপাদন বাড়িয়েছি, কাজে খাদ্য নিরাপত্তা এখন একদম নিশ্চিত করে দিয়েছি। কাজে মানুষ গ্রামে খাবার পায় না, এই ধরনের মিথ্যাচার বলছে গ্রামে নাকি কাজ নাই। কাজ যদি না থাকবে দিনমজুরদের এত মূল্য বাড়লো কেন, সেটাও তো আমার প্রশ্ন। এরকম বহু কথা তিনি বলেছেন। বাংলাদেশে এখন দারিদ্র্যের হার আমরা হ্রাস করেছি, হতদরিদ্রের হার হ্রাস করেছি। 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। কর্মসংস্থানের ব্যাপক আমরা ব্যবস্থা করেছি। আসলে এখন আমাদের বিরোধী দলের নেত্রী কিছু কথা বলেছেন, সব কথার জবাব আসলে অনেক বেলা হয়ে যাচ্ছে, আমি আর কথা বলতে চাই। শুধু এটুকু বলবো যে অনেকগুলি কথা
আপনি বলেছেন হয়তো সব উত্তর দেওয়া যায়, আমরা কিন্তু বসে নেই। আমরা যদি বসে থাকতাম তাহলে এদেশে আজকে এত উন্নতি হতো না। এই বস্তিবাসীদের আমি 96 সাল যখন সরকারি প্রত্যেকটা বস্তি আমরা সার্ভে করেছি, সেখানে মাদক দ্রব্য ধরা থেকে শুরু করে অনেক কিছু আমরা সেই খুলনায় এরশাদ শিকদার থেকে শুরু করে অনেক বড় বড় মাদক এবং চোরা কারবারি তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি, ধরেছি, তাদের বিচার করেছি এবং এই সমস্ত বস্তিতে যেখানে যেখানে এসব ছিল এবং তা যেমন আমরা ব্যবস্থা নিয়েছি, আবার বস্তিবাসী পুনর্বাসনের জন্য ঘরে ফেরা কর্মসূচি, নিজের গ্রামে ফিরে গেলে সেখানে নগদ অর্থ পাবে, তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে, 6 মাস বিনা পয়সায় রিজার্ভের মাধ্যমে খাদ্য পাবে, বিজির মাধ্যমে খাদ্য পাবে, সেই ব্যবস্থা করে এই কর্মসূচি আমাদের চালু আছে। গৃহায়ণ তহবিল আছে, যাদের ভিটা আছে বাড়ি বানাবার জন্য মাত্র 1% সার্ভিস চার্জে টাকা নিয়ে ঘর বানাতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই মাদক ধরা হচ্ছে। আজকের হিসাব আপনাকে আমি দিয়ে দিতে পারি যে গতকালকে রাত্রেও প্রায় 2,66,080টা ট্যাবলেট ধরা হয়েছে। এভাবে এটা একটা বড়, আর এরকম সব জায়গায় হিসাব বলতে পারি কিন্তু সময় নেই দেখে এখন বলতে পারছি না, কিন্তু প্রতিদিন কিন্তু এর বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি, অভিযান চলছে। এখানে আপনাদের সকলেরই আমরা সহযোগিতা চাই। আর ভেজাল মুক্ত খাবারের জন্য ইতিমধ্যে আমরা নিরাপদ খাদ্য আইন করেছি। তাছাড়া ভেজাল বিরোধী অভিযান চলছে। এই রোজার সময়ও বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী অভিযান কিন্তু চলছে, মোবাইল কোর্ট বসানো হয়েছে, সে ব্যবস্থা আমরা নিচ্ছি। আমাদের এই যে রাস্তাঘাটের কথা বলেন, রাস্তাঘাট যে দুরবস্থা ছিল, অন্তত আমরা তো সেই রাস্তাঘাটের উন্নয়ন ইতিমধ্যে অনেক করেছি, নতুন নতুন রাস্তা করেছি, 4 লেনগুলি করা হয়েছে, ফ্লাইওভার করা হয়েছে। আমরা বিভিন্নভাবে যানজট দূর করার চেষ্টা করছি। এখন যানজট, আমি খুব দুঃখিত বিরোধী দলের নেত্রী আমার ইফতার পার্টিতে আসেননি যানজটের কারণে। যানজট, মানুষের অর্থনৈতিক উন্নতি যত হচ্ছে, গাড়ি ক্রয় করাও বাড়ছে। যেমন এই আপনারাই ধরেন না, এরশাদ সাহেব উনি আসলেন আমার ইফতার পার্টিতে, আপনি আসতে পারলেন না, কিন্তু আপনারা দুজন যদি একটা গাড়িতে আসতেন তো সময় মতো পৌঁছাতেন। বিরোধী দলের নেত্রী, আপনি নিজেই বিবেচনা করে দেখেন যে এই 2খানা গাড়ি, তার মানে যানজট আর একটু বাড়লো, আর 1খানা গাড়ি হলে যানজট একটু কমতো। এভাবে সবাই যদি বিবেচনা করে চলে তাহলে তো যানজট একটু কমানো যায়। যাক, আমরা তাও চেষ্টা করছি যে এগুলি কমাতে। এখানে আমরা ইতিমধ্যেই প্রায় 1,08,000 মানুষকে চাকরি দিয়েছি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমরা যুবকদের ট্রেনিং দিচ্ছি এবং তাদের কর্মসংস্থান ব্যবস্থা করেছি এবং কর্মসংস্থান ব্যবস্থার জন্য এই যে আজকে প্রায় 7,600 উপরে আমাদের ডিজিটাল সেন্টারে, এখানে কিন্তু বেকার ছেলেমেয়েরা কাজ করে খেতে পারছে। কমিউনিটি ক্লিনিকগুলিতে তারা চাকরি পেয়েছে, স্কুলে তারা প্রাইমারি স্কুল থেকে শুরু করে সব জায়গায় তারা চাকরি পাচ্ছে। বেসরকারি ব্যাংক করে দিয়েছে, সেখানে চাকরি পেয়েছে। এরশাদ সাহেব তো ব্যাংকের মালিক হয়েছে, নিশ্চয়ই অনেক বেকারদের কাজ দিয়েছেন, আমি আপনাকে ব্যাংকের পারমিশন দিয়েছি। ঠিক এভাবে আমরা কিন্তু কর্মসংস্থান, এই যে বেসরকারি টেলিভিশন দেওয়া হয়েছে সেখানে কর্মসংস্থান হচ্ছে, বেসরকারি হাসপাতাল হচ্ছে সেখানে বহুমুখী কর্মসংস্থানের ব্যবস্থা এবং শিল্প কলকারখানা গড়ে তুলে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি এবং বিদেশে পাঠাবার জন্য ঘরবাড়ি বিক্রি করে যাবার তো কোনো প্রয়োজন নাই। প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি, বিনা জামানতে টাকা নিয়ে যেতে পারে। এখন কেউ যদি নিজের জীবনে ঝুঁকি নিয়ে চলে যায়, সেখানেও যারা মানব পাচারকারী তাদেরকে আজকের পত্রিকাও দেখবেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়াতে আমি সরকার গঠন করার পর আমি এসে পেলাম 6.5 লক্ষ মানুষ তারা অবৈধ। সরকারের সাথে আলোচনা করে সেগুলো আমরা বৈধ করেছি। আমাদের সৌদি আরবে 8.5 লক্ষ মানুষ সেখানে অবৈধ। 2009 সরকার এসে যখন দেখলাম সেখানে 8.5 লক্ষ মানুষ অবৈধ, তারা কখন গেছে, কিভাবে গেছে, কিন্তু আমরা আমাদের কূটনৈতিক সাফল্যের মাধ্যমে আলোচনা করে তাদেরকে বৈধতা দিতে পেরেছি এবং এখন আকামা ট্রান্সফার সে ব্যবস্থা করেছি। আমাদের অভিযান এসব ক্ষেত্রে কিন্তু চলছে। দেশকে আমরা, যারা ছোট ছোট শিশু
তারা বিনা পয়সায় পড়াশোনার সুযোগ পাচ্ছে। দরিদ্র মা যদি বাচ্চাকে স্কুলে পড়ায় তার জন্য আলাদা টাকার ব্যবস্থা আমরা করছি। মেয়েদের শিক্ষা অবৈতনিক জাতির পিতা করে দিয়ে গিয়েছিলেন এবং চাকরি ক্ষেত্রে 1% কোটা দিয়ে গিয়েছিলেন। কাজেই আমরা দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, আর সেই কাজের সুফল আজ মানুষ ভোগ করছে। কথা বললে চলবে না। 16 কোটি মানুষের দেশ, এখানে কর্মসংস্থান করা এটা অত্যন্ত কঠিন এবং দারিদ্র্য বিমোচনও কঠিন, কিন্তু সেই কঠিন কাজ সেটাই আমরা সফলভাবে করে যাচ্ছি, সফলতা অর্জন করছি। কঠিন কাজটাকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সেগুলো আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, যার জন্য আজকে দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে, মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, আমাদের প্রবৃদ্ধি অর্জন করেছি, মূল্যস্ফীতি